জানো তো, আজকে সকালবেলা উঠতে বেশ খানিকটা লেট হয়ে গেছে। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম মর্নিং ওয়াক যাব বলে, সেটাও যাওয়া হয়নি। অগত্যা চলে এলাম আমার ছাদ বাগানে। নমস্কার বন্ধুরা, আমি তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ভ্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা কিন্তু অনেক আগের, ফোনের গ্যালারিতে কোনো এক কোনায় ঢুকে বসেছিল। আজকে হঠাৎ করেই তার প্রাপ্তি, ওর জন্য আপলোড করে দিলাম। এরকম অনেক ভিডিওই আমার এডিট করে পড়ে রয়েছে জানো, খুঁজে পাই না। যখন মাঝে মাঝে খুঁজে পাই তোমাদের সাথে শেয়ার করি। আর নতুন ভিডিওর কথা যদি বলো, আমি একদম সময় পাচ্ছি না আমার বাচ্চা হয়ে যাওয়ার পরে। যখন আমার ছেলে পেটে ছিল তখন ভেবেছিলাম ও আসলে তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করব। কিন্তু ও আসার পরে আমি একদম সময় পাচ্ছি না। নিজের দিকে তাকালে মাঝে মাঝে নিজেকে চিনতে পারি না। এক সময় যে আমি নিজেকে খুব ভালোভাবে গ্রুম করে রাখতাম, বাড়ি ঘরদোর পরিষ্কার করে রাখতাম, সব একা সামলাতাম, সেই আমি একদমই টাইম পাচ্ছি না। সারাক্ষণ ছেলেকে নিয়ে থাকতে হচ্ছে, ওর খাবার, ওকে স্নান করানো, যাবতীয় সব কিছু আমাকেই করতে হচ্ছে। যেহেতু আমাদের বাড়িতে সেরকম দেখার মতো কেউ নেই বাবা ছাড়া। মা অসুস্থ, আর আমার বর সে তো ডিউটি নিয়েই ব্যস্ত। 5 মাস মতো আয়ামাসি রাখা হয়েছিল, তখন একটু নিজের দিকে তাকানোর সময় পেতাম। একটু যদি ফাঁক পেতাম বিশ্রাম নিয়ে নিতাম, একটু জিরিয়ে নিতাম। তখন যে ভিডিও করব সেই ইচ্ছাটুকুও ছিল না। আর এখন তো আরোই টাইম পাই না। ভাবছি ও যখন একটু বড় হবে, 2 থেকে 3 বছর বা 1 বছরই হয়ে যাবে, তখন আমি একটু হয়তো ভিডিও করার সময় পাবো। জানি না তখন পারবো কি না, হয়তো তখন আরও ব্যস্ত হয়ে যাব। যাই হোক, একটু সময় পেলেই তোমাদের সাথে কোনো না কোনো ভিডিও শেয়ার করি। আসলে ঠিক যে মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে যায় বা আমি আর্ন করতে শুরু করব, সেরকমটা ভাবছিলাম, ঠিক তারপরেই আমি কনসিভ করার পরেও আমি ভেবেছিলাম জানো তো, যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, আমার কি অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমার শরীর সাথ দেয়নি। তার মানে এটা নয় যে আমি পুরো প্রেগনেন্সিতে শরীর খারাপ নিয়ে বসেছিলাম। আমার পুরো প্রেগনেন্সি একদম সুস্থ কেটেছে। তবে আমি ওই সময়টা খুব অলস হয়ে গেছিলাম, কিছু করতে ইচ্ছে করতো না। সারা প্রেগনেন্সিতে আমি শুধু খেয়েছি আর ঘুমিয়েছি। এত পরিমাণে খেয়েছি, আমার ওজন প্রায় 15 কিলো বেড়ে গেছিলো। শেষের দিকে শরীর খুব ভারী হয়ে গেছিলো, চলতে ইচ্ছে করতো না, বসতে ইচ্ছে করতো না, খেতেও ইচ্ছে করতো না, নিজের শরীর ভারী হয়ে যাওয়ার জন্য। আমার প্রেগনেন্সির প্রথম থেকেই আমি সব খেতে পেরেছি। আমার বমি, মাথা ঘোরা, গন্ধ কিচ্ছু ছিল না। টাচউড, আমার প্রেগনেন্সি এত সুন্দর কেটেছে, আমি এটা ভাবতেই পারিনি আমার প্রেগনেন্সি এতটা স্মুথ যাবে। ইভেন আমার আফটার প্রেগনেন্সি আমি খুব তাড়াতাড়ি রিকভারিও করে নিয়েছিলাম। সেক্ষেত্রে আমি থ্যাঙ্কস জানাবো আমার ডক্টরকে, ডক্টর সুখেন গড়াই, যিনি আমার সি সেকশন করেছিলেন। জানো তো, আমার খুব ভয় ছিল যে অ্যানাস্থেশিয়া দেওয়ার সময় খুব ব্যথা হবে, কিন্তু বিশ্বাস করো, যিনি আমাকে অ্যানাস্থেশিয়া দিয়েছিলেন তার হাতে যে কী জাদু ছিল আমি জানি না, আমার 1 ফোঁটাও ব্যথা লাগেনি। আর সবাই এত পোলাইটলি ব্যবহার করছিল আমার সাথে, মা মা করে কথা বলছিল, নার্সগুলো এত সুন্দর ছিল। আমার বেস্ট মুহূর্ত কেটেছে ওই অপারেশন থিয়েটারে। আমার অপারেশন মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লেগেছিল। আমি ভেবেছিলাম 10 থেকে 15 মিনিট লাগবে, কিন্তু চোখের নিমেষে আমার ছেলেকে বার করে আমার সামনে দেখিয়ে দিয়েছিল। আমি তো ভাবছিলাম এই শুরু করলো আর এই হয়ে গেল। সবার কাছে যেমন গল্প শুনেছিলাম যে প্রচণ্ড লাগে, অ্যানাস্থেশিয়া দেওয়ার সময় ব্যথা লাগে, সি সেকশন হয়ে যাওয়ার পরেও ব্যথা লাগে, সেই হিসেবে আমার একটু টেনশনই হচ্ছিল অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার ঠিক আগে। কিন্তু ওখানে সবাই আমাকে ভুল প্রমাণিত করলো। আমি তো বলবো, যারা আপকামিং মা হবে তারা মনে কোনো টেনশন রেখো না, নিজের ডক্টরের ওপর পুরো ভরসা রেখো। আমি এটুকু বুঝেছি, টেনশন করলে আরও বেশি প্রবলেম হয়। যত টেনশন ফ্রি থাকবে তত তোমরা পেইনলেস সি সেকশন উপহার হিসেবে পাবে। আর বলবো, যারা সি সেকশন ডেলিভারি করার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা প্রথম থেকে মানে কনসিভ করার প্রথম থেকেই কিন্তু কাজ করা বা হাঁটা চলার মধ্যে থাকবে। একটু শরীরচর্চার মধ্যে যদি তোমরা থাকো, তাহলে আফটার সি সেকশন খুব তাড়াতাড়ি রিকভারি পাবে। কাটা জায়গায় ব্যথাও খুব কম হবে। আমি কনসিভ করার প্রথম দিন থেকে ডেলিভারি হওয়ার আগের দিন পর্যন্ত নিজের হাতে রান্না করে খেয়েছি, মর্নিং ওয়াক করেছি, ইভিনিং ওয়াক করেছি,
প্রচুর প্রচুর জল খেয়েছি আর বাইরের খাবার পুরোপুরি অ্যাভয়েড করেছি। আমি যা খেয়েছি ঘরের খাবার খেয়েছি। আর বিশ্বাস করো, এই ছোটোখাটো জিনিসগুলো আমাকে খুব হেল্প করেছে। এমনিও আমার ভিডিও যারা দেখো তারা জানো যে আমি কনসিভ করার আগে শরীরচর্চা করতাম, আমি জগিং করতাম, ঘরে ব্যায়াম করতাম। আর সেই অভ্যাসটাকেও আমি কনসিভ করার পরেও চালু রেখেছিলাম। হ্যাঁ, অত ভারী ব্যায়াম করতাম না, জগিংও করতাম না, এই ঘরের মধ্যেই হাঁটাচলা করতাম, বাড়ির সামনে একটু হাঁটতাম, একটু ক্যাট অ্যান্ড কাউ পোজ করতাম, 10 থেকে 20 বার মতন স্কোয়াট করতাম, অনুলোম বিলোম করতাম, আর একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম। ব্যাস। তোমরা যারা মা হচ্ছ বা মা হবে তাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে সমস্ত কোয়ারিজের অ্যান্সার দেবো। আর জানো তো, আমার প্রথম থেকেই না হিমোগ্লোবিন খুব কম। আর আমি যখন কনসিভ করি তারপরে যে ব্লাড টেস্ট দেওয়া হয় সেই ব্লাড টেস্টেও আমার খুবই কম এসেছিলো হিমোগ্লোবিন। সেটা নিয়ে একটু টেনশন হতো। তো আমি ডে 1 থেকেই কুলেখাড়া পাতার রস খেতাম। অবশ্য আমি আগেও কুলেখাড়া পাতার রস খেয়েছি, মাঝে বন্ধ দিয়েছিলাম। তো আমার ছেলে যখন পেটে ছিল আমি প্রথম থেকে পুরো ডেলিভারির আগে পর্যন্ত কুলেখাড়া পাতার রস খেয়েছি। আর এটাও আমাকে খুব ভালোভাবে হেল্প করেছে হিমোগ্লোবিন বাড়াতে। 8 পয়েন্ট সামথিং ছিল আমার হিমোগ্লোবিন যখন আমি কনসিভ করি, তো সেটা বেড়ে আমার হয় 11 পয়েন্ট সামথিং। তোমাদের যাদের হিমোগ্লোবিন কম আছে তোমরা কিন্তু এই কুলেখাড়া পাতার রস খেয়ে হিমোগ্লোবিন অনেকটাই বাড়াতে পারো। এই দেখো না, যেমন এই পুরনো ভিডিওতেও আমি কিন্তু কুলেখাড়া পাতার রসই খাচ্ছি। কুলেখাড়া পাতার রসটা তোমরা সকালবেলা খালি পেটে খাওয়ার চেষ্টা করবে, এতে তোমরা উপকারটা বেশি পাবে। যাদের গন্ধ লাগে বা খেতে বাজে লাগবে তারা 1 চামচ মধু দিয়ে খাবে, তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু 1 চামচ মধু দিয়েই রোজ এরকম খেতাম, তবে আমি নাক চিপে খেতাম, কারণ এই কুলেখাড়া পাতার রসের যে একটা উগ্র গন্ধ, সেই গন্ধটা আমি সহ্য করতে পারতাম। আজকের এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। অনেক দিন পর তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকেও এভাবেই। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।